গল্পকথা নিয়ে হাজির আমি মৌসুমী। আগের দিন আপনাদের শুনিয়েছিলাম স্কন্ধকাটা, স্কন্ধকাটার প্রথম পর্ব। আর আজকে আমি আপনাদের শোনাবো স্কন্ধকাটা গল্পটির অন্তিম পর্ব। তাহলে শুনুন স্কন্ধকাটা। এত সহজে ব্যাপারটাকে বিশ্বাস করতে রাজি ছিলাম না। কতকাল আগে এই ঘটনা ঘটেছিল, আজও তা ধরে বসে থাকলে চলে নাকি? বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রিক আলো এসেছে সবখানে, বন বাদার আর আগের মতো ঘন নেই, ঘর বাড়ি বেড়েছে, এখনো ভূত? সেই অশরীরের দেখা পেয়েছে এমন একজন লোকের খোঁজ পেলে আর একটু তথ্য পাওয়া যেত, কিন্তু তেমন কারো খোঁজমা দিতে পারল না। অবিশ্বাসটা মনে আরো দৃঢ় হলো। সনাতনের কথা মনে পড়ল। সে বলেছিল তার বড় দাদু মস্ত গুণিন। জগদ্ধাত্রী পুজোয় মামা বাড়ি থাকার সময়ই একটা বুধবার পাওয়া গেল। ঠিক করলাম তার আগে সনাতনের বুড়ো দাদুর সঙ্গে দেখা করব। প্রাচীন মানুষ হিসেবেও তিনি অনেক কথা জানতে পারেন। বিকেল বেলায় সনাতনকে ছুটি করিয়ে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। বেশ বড় উঠোন ঘিরে দু তিনখানা মাটির ঘর। একটু দূরে অন্য আর একটা ঘরে ঢোকালো সনাতন। সাধারণ মাটির ঘর, মেঝে একটা ঠাকুরের আসন, মা কালীর একটি করাল মুখের ছবি বসানো আছে তাতে। আসনের সামনে তামার ঘট, কোষাকুষি এবং পাশে একটি সিঁদুর লেপা মানুষের মাথার খুলি। একটা তক্তপোষে লাল কাপড় পরা লম্বা চুলদাড়িওয়ালা এক বৃদ্ধ বসে আছেন। সনাতন পরিচয় করিয়ে দিল। উনি বললেন, সোনা বলেছিল তুমি আসবে। তুমি তো হিজলপুরের বড় রায়ের নাতি, তাই তো? কেন এসেছ? কেন এসেছ আমার কাছে? কি চাই? মনে যে প্রশ্নগুলো ছিল সব বললাম। শুনে বললেন, সত্যি ঘটনা আমার ছোটবেলায় ঘটেছিল। সে আছে। অপঘাতে মৃত্যু হলে, দুনিয়ার মায়া কাটাতে না পারলে এমন হয় বাবা। এত লোকের বিশ্বাস কি মিথ্যে হতে পারে? আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভেবেছিলাম উনি বলবেন, ধুস, সব গুজব, এতদিন পরে থাকে নাকি কিছু। জিজ্ঞেস করলাম, আপনি তাকে দেখেছেন কখনো? উনি বললেন, একবার নয় দুবার দেখেছি। তবে আমার তো গাত্রবন্ধন করা আছে। ওর সাধ্যি নেই আমার ক্ষতি করে। ওর নাম শশধর কয়াল। বাড়ি ছিল গাম্পেড়ে পাটখালিতে। খুব বিষয়ী লোক ছিল। তবে ওর সব জারি জুড়ি আমি শেষ করে দিয়েছি। ঘরের আড়ে থেকে এক কাছা দড়ি ঝুলছিল, তাতে সিঁদুর লেপা। জিজ্ঞেস করলাম, ওটা কি? উনি বললেন, ভয় পাবে না তো? ভাদ্র মাসের শনিবারের ভরা অমাবস্যায় যদি কোনো লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেই দড়ি খুব শক্তিশালী হয়। তা দিয়ে তাবিজ বানালে মরণকেও রুখে দেওয়া যায়। ও হলো সেই দড়ি। একদমই বিশ্বাস হলো না কথাটা। তর্ক করতে ইচ্ছে করলো না। সন্ধে হয়ে আসছিল। সনাতনকে বলে উঠে পড়লাম। বুধবারের বিকেল। খুব গোপনে ঠিক হলো অনির্বাণকে সঙ্গে নিয়ে আজ রাতে খালপাড়ে বাঁধের উপর আমরা অপেক্ষা করব। অনির্বাণ প্রথমে রাজি না হলেও ভীতু বলে একটু খোঁচা দিতেই রাজি হয়ে গেল। ওর চেহারাটা যেমনই হোক, ছোট মামার মতো সাহসও পেয়েছে। একটা বড় টর্চ লাইট, দুটো লাঠি হাতে নিয়ে দু ভাই সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম। হেমন্তকালের শুক্লপক্ষের রাত। জ্যোৎস্না ফুটেছে। বাঁধের উপরে গাছপালা ঝোপঝাড় আবছা দেখা যাচ্ছে।
বাঁধের উপরে উঠে হাঁটতে হাঁটতে প্রায় হাটের কাছাকাছি পৌঁছে গেলাম। অনির্বাণ ফিস ফিস করে বলল, বিলুদা, আর না এগোনোই ভালো, কেউ কোথাও নেই। বিকেলের মধ্যেই সকলে বাড়ি ফিরে গিয়েছে, হাটও ফাঁকা। একটুখানি দেখেই চলো ফিরে যাই, বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে দেরি হলে। বললাম, ভয় লাগছে তো? অনির্বাণ বলল, না, তবে একটু একটু। বুঝলাম ওর মনের ওপরে বেশি চাপ দেওয়াটা ঠিক হবে না। একটা ঝাঁকড়া গাছের নিচে ঝোপের ভিতরে বসে পড়লাম। এখন প্রায় 9টা বাজে, আধ ঘন্টা দেখে ফিরে যাব। চারদিক শুনশান। গাছের ডালে বোধ হয় পাখিরা আশ্রয় নিয়েছে, তাদের কিচকিচ শুনতে পাচ্ছি। একটা ফিঙে পাখি উড়ে উড়ে পোকা ধরে খাচ্ছে। খালের জলে চাঁদের আলো পড়ে চিকচিক করছে। অনেকক্ষণ ধরে দূরে একটা আলো দেখতে পাচ্ছিলাম, খুব ক্ষীণ আলোটা, এবং সেটা নড়ছে, খানিক জ্বলছে আবার নিভেও যাচ্ছে। অনির্বাণ আমার হাত আঁকড়ে ধরল। বললাম, নিভে যাচ্ছে না, কিছুর আড়াল পড়ছে, কেউ হয়তো হ্যারিকেন হাতে নিয়ে এদিকে আসছে। আলোটা ক্রমশ এগিয়ে আসছে। একটু যে ভয় করছে না তাও নয়, কিন্তু আমি ঘাবড়ে গেলে অনির্বাণকে কে সামলাবে? যদি সত্যি ওটা স্কন্ধকাটা হয়, তবে কিছু না বলে চুপচাপ দেখব। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরেছে ততক্ষণে। আলোটা কাছে এলো। হ্যারিকেনের আলোয় একজোড়া পা দেখতে পেলাম। হাঁটুর একটু নিচে ধুতি পরা বলেই মনে হলো। টর্চ জ্বালাতে সাহস হলো না, চোখে আঁধার হয়ে গিয়েছিল। ভালো করে তাকিয়ে দেখলাম, একেবারে স্বাভাবিক একজন লোক। ধরের ওপর মুন্ডুটা যথাস্থানেই আছে, বেশ বয়স্ক বলেই মনে হলো। এবার টর্চ জ্বেলে বললাম, কে আপনি? এত রাতে কোথায় যাচ্ছেন? লোকটা দাঁড়িয়ে পড়ে বলল, আপনারা কে বাবা? তার উত্তর না দিয়ে বললাম, আজ রাতে কেউ বের হয় না, কিন্তু আপনি বেরিয়েছেন। স্কন্ধ কাটার কথা শোনেননি? আপনার ভয় করেনি? লোকটা বলল, ভয় করলেই ভয়, না করলে নয়। গরিবের কি ভয় করলে চলে বাবা? হাটে গিয়েছিলাম, ফেরার একজন সঙ্গী খুঁজছিলাম, এলাম না, তাই রাত হয়ে গেল। তা তোমরা এখানে কি করছো? বাড়ি যাও, স্কন্ধ কাটা আছে কি নেই দেখতে বেরিয়েছ? কুচিয়ে ঘা করতে নেই, তাকে তার মতো থাকতে দাও না, সে তো কারো ক্ষতি করছে না। সত্যি তো, একটা জনশ্রুতি আছে, সকলে তা বিশ্বাস করে। একটা দিনের ব্যাপার, আমাদের কি দরকার তার রহস্যভেদ করার? বললাম, কত দূর যাবেন আপনি? লোকটা বলল, সে অনেক দূর। গায়ের নাম বললে চিনতে পারবে বলে হাসলো লোকটা। তারপরে হাঁটতে শুরু করলো। খানিকটা যাওয়ার পরে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, স্কন্ধ কাটা দেখতে এসেছিলে? খুব শখ, তাই না? ভেবেছিলে মানুষ এমনি এমনি বুধবারে ঘরে সিঁধিয়ে যায়? এই দেখো। বলে লোকটা হ্যারিকেন ও বাজারের থলিটা মাটিতে রেখে হেলমেট খোলার মতো করে নিজের মাথাটা খুলে হাতে নিয়ে বলল, এই দেখো। ফিনকে দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল পাশের ঝোপের গায়ে। লোকটা সেই অবস্থায় হাঁটতে লাগলো। অনির্বাণ, বিলুদা বলে চিৎকার করে গড়িয়ে পড়লো মাটির ওপর। কিভাবে বাড়ি ফিরেছিলাম মনে নেই। পরে শুনেছিলাম মামারা লোকজন নিয়ে খুঁজে বের করেছিল আমাদের। সব মানসিক বিভ্রান্তি বলেও যদি ধরে নিই, ঝোপের গায়ে রক্তের দাগগুলো নস্যাৎ করব কি করে? এতক্ষণ আপনারা শুনলেন স্কন্ধ কাটার শেষ পর্ব। আমি আমার মতো করে পড়লাম গল্পটা। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আপনারা যারা স্কন্ধ কাটার প্রথম পর্বটি শোনেননি, অনুরোধ রইল সেটাকেও একবার শুনবেন।
এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম গল্প পাঠানোর জন্য, ভয়ের গল্প হোক বা আপনাদের জানা যে কোনো ভালো গল্প। তা বেশ কয়েকটা গল্প কিন্তু আমি ইতিমধ্যেই পেয়ে গিয়েছি, যেটা খুব শিগগিরই এক এক করে চেষ্টা করব আপনাদের কাছে পাঠ করার। আপনারা এভাবেই আমাকে সাহায্য করুন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ গল্প কথাকে ভালোবাসা দেওয়ার জন্য।